বেশ কয়েকদিন ধরেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে সরকার এবং সরকারি পক্ষের কিছু চাটুকাররা একটা বিষয় নিয়ে বেশ আনন্দ উপভোগ করছে। আর এই বিষয়টা হলো জাপানকে টপকে ভারতের অর্থনীতিতে তৃতীয় স্থানে আসা। And this is already visible in the growth of India. We are the fourth largest economy as I speak. We are a $4 trillion economy as I speak. And this is not my data, this is IMF data. তো এটা কতটা সঠিক এবং অর্থনীতির এই উন্নতিটাই বা কতটা যথোপযুক্ত বলে মনে হয়, আজকে আপনাদের সঙ্গে এইসব নিয়ে আলোচনায় বসব। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথার শুরুতেই একটা বলবো যে জাপানকে টপকে অর্থনীতিতে ভারতের আশা কথাটা ভুল। কারণ বর্তমানে অর্থাৎ এপ্রিল মাসে ভারতের জন্য আইএমএফের পূর্বাভাস কিছুটা জাপানের তুলনায় একটু বেশি, যেখানে ভারতের জন্য 4187 বিলিয়ন ডলার ছিল, সেখানে জাপানের জন্য 4186 বিলিয়ন ডলারে পৌঁছেছে। আবার আইএমএফের রিপোর্ট বলতে 2024-25 সালকে কিন্তু আমরা 2024 সাল বুঝি। আর এই 4 ট্রিলিয়ন ডলারের পূর্বাভাসটা তাহলে আমরা ধরে নিতেই পারি 2025 সাল। তার মানে অর্থবর্ষ হিসাব যদি আমরা ধরি তাহলে সেটা হচ্ছে 2025-26 সাল। তাহলে এই হিসাব অনুযায়ী আমরা কিন্তু বুঝতেই পারছি যে অচিরেই ভারত হয়তো অর্থনীতিকে জাপানকে টপকাতে পারবে। তবে সত্যি কতটা সেই দিনটা এসেছে সেইটাই এখন আমরা দেখব। প্রথমেই মনে রাখতে হবে জাপান 123 মিলিয়ন জনসংখ্যার একটি দেশ, যাদের মাথাপিছু আয় $33,900। অপরদিকে ভারত 1.46 বিলিয়ন জনসংখ্যার একটি দেশ, যার মাথাপিছু আয় মাত্র $1,880। অন্য হিসাব যদি আমরা উদাহরণ হিসাবে নিই তাহলে চীনকে আমরা নিই। চীন যখন অর্থনীতিতে 4 ট্রিলিয়ন ডলারে এসে পৌঁছেছিল তখন চীনের মাথাপিছু আয় ছিল $3500 বেশি। বর্তমানে চীনের মাথাপিছু আয় $13,000 এবং বর্তমান চীনের অর্থনীতি হচ্ছে $19.23 ট্রিলিয়ন ডলারের একটু বেশি। এবার ইউএসএ ধরি বা জার্মানি, জাপান, এই সব দেশগুলোকেও যদি আমরা উদাহরণ হিসাবে টেনে তুলি তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে বৃহৎ অর্থনীতির সঙ্গে তাদের মাথাপিছু আয়ের কিন্তু খুব বেশি একটা অসামঞ্জস্য দেখা যাচ্ছে না। যেটা আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখছি মাথাপিছু আয় মাত্র 21,000 রুপি বা $2937 মাত্র। অর্থাৎ ভারতের বৃহৎ অর্থনীতির সঙ্গে মাথাপিছু আয়ের এত পার্থক্যটা কেন আমরা দেখতে পাচ্ছি? এই বিষয়টা বোঝানোর জন্য আমি কয়েকটা কারণ আপনাদের সামনে তুলে ধরব। প্রথম পয়েন্ট হিসাবে আমি বলতে চাই অসম বন্টন। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটির রিপোর্টের চোখে আমরা ভারতকে বলতেই পারি ভারত অর্থনীতিতে এখন বিশাল, কিন্তু সেই সম্পদের সুষম বন্টন করা কিন্তু ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে উঠেছে। কারণ শীর্ষস্থানীয় 1% মানুষের কাছে, অর্থাৎ জিন্দাল, আম্বানি, আদানি, এইসব মানুষকে ফেলি, তাদের কাছে জাতীয় আয়ের 25% আয় কুক্ষিগত হয়ে আছে। অপর
দেশের শীর্ষস্থানীয় 9% মানুষ, যেমন ধোনি, বিরাট কোহলি, শাহরুখ খান, সলমান খান, এই ধরনের অর্থাৎ স্পোর্টস পার্সন এবং গ্ল্যামার জগতের মানুষদের কাছে জাতীয় আয়ের 35% কুক্ষিগত হয়ে আছে। তাহলে বিষয়টা কি হলো? এই 10% মানুষকে বাদ দিলে 90% মানুষের কাছে জাতীয় আয় মাত্র 40% হাতে থাকছে, যা কিন্তু সত্যিই চিন্তার ব্যাপার। কারণ জনপ্রতি আয় যদি না বাড়ে এবং এই ধরনের অসম বন্টন যদি থাকে, তাহলে কিন্তু দেশের উন্নতিও হওয়া মুশকিল। এদিক থেকে আমরা আরেকটা পয়েন্টকে যোগ দিতেই পারি, যে সামাজিক উন্নতির হ্রাস। এই প্রথম পয়েন্টের সূত্র ধরেই আমরা বলছি, অর্থনীতির অসম বন্টনের ফলেই কিন্তু জনপ্রতি আয়ও কমে যাচ্ছে। আর জনপ্রতি আয় যদি কমে যায়, তাহলে কিন্তু সামাজিক উন্নতি অবধারিত কমবে। কারণ আমরা খুব ভালো মতোই জানি, মানুষের দ্বারাই কিন্তু সমাজ গঠিত হয়। সেখানে মানুষের আয় যদি সঠিক না হয়, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন সমাজের উন্নতি কিভাবে হবে। এছাড়াও আরও একটা বিষয় হচ্ছে, এর মধ্যে আর একটা বড় পার্সেন্টেজ আছে যারা দারিদ্র্য সীমার নিচে অবস্থান করে। তাহলে আপনিই বলুন, আমাদের ভারতের সমাজের উন্নতি কিভাবে হবে? অন্য দিক থেকে যদি আমি বলি যে জাপানের কথা মাথায় এলে প্রথম কোনটা আসে? সামগ্রিক চিত্রটা আসে সর্বাধিক দ্রুতি ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, অর্থাৎ সব দিক থেকে একটা উন্নত ম্যানেজমেন্টের দেশ। আর আমাদের ভারতের কথা মাথায় আসলে আবার এই কথার দ্বারা আপনারা আবার ভেবে বসবেন না যে আমি দেশদ্রোহিতা করছি। আমি আসলে বর্তমান চালচিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবারে এই অসম বন্টনের মাধ্যমেই কিন্তু আমাদের সামাজিক উন্নতি হচ্ছে না। আর তাহলে বৃহৎ অর্থনীতির দেশ হয়ে আমাদের লাভটা কি হচ্ছে, যেখানে ইন্ডিভিজুয়াল ইকুয়ালিটি সব থেকে বড় অভাব হয়ে পড়ছে। আরও একটা বিষয়ে আপনাদের আলোকপাত করি, যেমন হচ্ছে কর্মসংস্থান হ্রাস। যেসব সেক্টরে জিডিপি বৃদ্ধি পায়, যেমন ধরুন আইটি সেক্টর, ই কমার্স, ডেটা অ্যানালিটিক্স, লার্জ কর্পোরেট সেক্টর, এইসব সেক্টরগুলোতে কিন্তু দেশের খুব কম সংখ্যক মানুষ কর্মরত থাকে। বেশিরভাগ মানুষই কিন্তু সরকারি সেক্টরকে প্রাধান্য দেয়, কারণ তাদের স্থায়িত্ব। কিন্তু জিডিপি যদি আমাদের সম্প্রসারণ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের ক্রমবর্ধমান সেক্টরগুলোতে ঢুকতে হবে, কর্মসংস্থানে পৌঁছতে হবে। কিন্তু এই সেক্টরগুলোর সব থেকে বড় অসুবিধা হচ্ছে এখানকার স্থায়িত্বের বড় অভাব। কারণ এই সমস্ত কোম্পানিগুলোর কথা আপনাকে আমি বলছি, সেই সব সেক্টরগুলোই কিন্তু টার্গেট ওরিয়েন্টেড জব, যার ফলে এখানে টার্গেট ফিল আপ না করতে পারলে চাকরি কিন্তু আপনার ছাঁটাই হতে বাধ্য। আবার কোম্পানিগুলোও দেখবে যে তাদের মুনাফাটা ঠিকঠাক হচ্ছে কি না। তাদের মুনাফায় যদি কমতি পড়ে, তাহলে কিন্তু কর্মচারীদের স্যালারিও তারা কাটবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? সাধারণ মধ্যবিত্ত মানুষের কিন্তু আর্থিক উন্নতি কিন্তু হচ্ছে না। তো সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কাছে এটা যতটা সমস্যাদায়ক হয়ে উঠছে, অপরদিকে বড় শিল্পপতিদের কিন্তু এক্ষেত্রে কোনো রকম সমস্যা তারা মুখোমুখি হচ্ছেন না।
কারণ শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হলেও 90% মানুষ কিন্তু সেই শেয়ারে বিনিয়োগ করতে পারছেন না, বা বলা চলে বিনিয়োগ করছেন না। তো যার ফলে আদতে বিষয়টা যেটা হলো সেটা হলো আমরা সবচেয়ে বেশি সংখ্যক দরিদ্র মানুষ হয়ে তৃতীয় অর্থনীতিতে এসে পড়ছি। এখানে আর একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের নিজেদের সুবিধার্থে এখানকার যোগ্য এবং দক্ষ কর্মীদেরকে বিদেশে নিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এখানকার সুদক্ষ শ্রমিকের কিন্তু অভাব থেকেই যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে জিডিপিতে। এবার এত কিছু সমস্যাকে মোকাবিলা করার জন্য এবং পরবর্তীতে সত্যিকারেই যদি আমরা অর্থনীতিতে বৃহত্তর জায়গায় যেতে চাই, সেক্ষেত্রে কিছু সরকারি পদক্ষেপ কিন্তু নেওয়া উচিত বলে মনে হয়, অন্তত বিশেষজ্ঞরা তাই মনে করেন। সেক্ষেত্রে প্রশাসনিক দিক থেকে যেসব বিষয়গুলোর নজর দেওয়া উচিত সেটা হলো বৃহৎ অর্থনীতির থেকে মাথাপিছু আয়ের ওপর প্রশাসন যদি একটু জোর দেন, বোধহয় সেটা সব থেকে ভালো হবে। কারণ জনসংখ্যার 90% মানুষের হাতে মাত্র 40% জাতীয় আয় থাকছে, যা সত্যিই উদ্বেগজনক। এবং সেই সঙ্গে বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই প্রয়োজন। উন্নয়নের দক্ষতা, প্রযুক্তিগত অগ্রগতি, এই সব বিষয়ের ওপর সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। এই বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই আলোচনাটা থাক। পরবর্তী অন্য একটা পর্বে আপনাদের সঙ্গে আবার আমি আড্ডায় বসবো। চ্যানেলটার পাশে থাকার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের প্রচুর প্রচুর কমেন্ট চাই। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।